DNA sequence that can result in change to the protein that the mutated gene codes for. এখানে হলো আমরা নরমালি জানি যে আসলে ক্রোমোজোমের মধ্যে জিন এবং জিনটা কম্পোজড অফ ডিএনএ। ডিএনএ মিন্স যে 4 ধরনের যে নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে, এটিজি, সিআরডিনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। এই 4 ধরনের যে বেস সিকোয়েন্স আছে এগুলোর যদি কোনো ধরনের অল্টারেশন হয়, এই অল্টারেশনটা হলে আলটিমেট এটা ইম্প্যাক্ট করে যে ডিএনএ আমরা যখন প্রোটিন বায়োসিনথেসিস করি, আলটিমেট যেটা এন্ড প্রোডাক্ট অফ জেনেটিক ম্যাটেরিয়াল, যে প্রোটিনটা আলটিমেট দেখা যাচ্ছে যে বডি ফাংশনিং, তারপরে বডি স্ট্রাকচার ফরমেশন, এগুলোর ক্ষেত্রে কাজে লাগে। তো সেক্ষেত্রে যখন এই ডিএনএ বেস সিকোয়েন্সগুলোর যে কোনো একটা চেঞ্জ হয়ে যায়, মডিফিকেশন হয়ে যায়, অল্টারেশন হয়ে যায়, যেটা আলটিমেট ইফেক্ট করে প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে, এই যে অল্টারেশন হচ্ছে এটাকে আসলে আমরা বলতেছি মিউটেশন। এটাকে অনেক সময় জিন মিউটেশনও বলা হয় বা জেনেটিক মিউটেশনও বলা হয়। আচ্ছা, হিস্টোরিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড যদি বলি, একেবারে 1910-এ ফার্স্ট মিউটেশন নিয়ে আসলে ওয়ার্ক শুরু হয় এবং প্রতিটা স্পেসিসের ক্ষেত্রে, নট অনলি ইন হিউম্যান, অ্যানিমেলগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আসলে মিউটেশনটা ঘটছে। মিউটেশনের যে কারণে যেসব ফেনোটাইপিক চেঞ্জগুলো হচ্ছে, আর আমরা যদি একদম মোর স্পেসিফিক্যালি বলি তাহলে ডিজিজগুলো যেগুলো হচ্ছে, আসলে ডিজিজের মেইন কজগুলোই হলো যে জেনেটিক মিউটেশন বা জেনেটিক অল্টারেশন, সিকোয়েন্সের যে চেঞ্জগুলো, এগুলো আসলে হয়। একটু রিফাইন্ড ওয়েতে যদি মিউটেশনটা ডিফাইন করি, the mutation is defined as any change in a DNA sequence from normal. যে নর্মাল সিকোয়েন্স যেটা আছে এটার থেকে যদি একটু ব্যতিক্রম হয়ে যায় তখন তাকে আমরা বলতেছি আসলে মিউটেশন। This implies there is a normal allele that is prevalent in the population and that the mutation changes this to a rare and abnormal variant. যে আমরা নর্মাল যে বডি ফাংশনিং হচ্ছে, বডি স্ট্রাকচার ফরমেশন হচ্ছে, এগুলো দেখা যাচ্ছে যে কিছু জিনের কারণে, টোটাল যে ডিএনএ সিকোয়েন্স আছে এগুলোর একটা ইউনিফর্ম মানে ইউনিক ফরমেশনের কারণে হচ্ছে। যখনই এটা কোনো ধরনের চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা রেয়ার এবং অ্যাবনর্মাল ভেরিয়েন্ট তৈরি করছে যে যেটা আসলে নর্মাল না, তখন তাকে আসলে বলতেছি মিউটেশন। আচ্ছা, অকারেন্স মিউটেশন আসলে এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। অনেক মানে হিউম্যানের ক্ষেত্রে প্রচুর আছে, হিউম্যানের ক্ষেত্রে অনেক ধরনের এক্সাম্পল আছে, অ্যানিমেলের ক্ষেত্রেও আছে, প্লান্টের ক্ষেত্রেও ঘটে মিউটেশন, সেখানেও জেনেটিক মিউটেশন ঘটছে, অল্টারেশনের কারণে বিভিন্ন ধরনের ফেনোটাইপিক চেঞ্জ হচ্ছে, অ্যাবনর্মাল ফেনোটাইপ শো করছে। তো মিউটেশন occurs frequently in their nature and have been reported in many organisms. ড্রোসোফিলার ক্ষেত্রে, তারপর হিউম্যানের ক্ষেত্রে স্যার আপনার স্লাইড দেখা যাচ্ছে না স্যার। করছে একটু শেয়ার দিচ্ছে। ছবিটা কোথায় স্যার? হ্যাঁ স্যার আপনার ছবিটা কোথায় স্যার? আমার এই ছবিটা, এটা হলো গ্র্যান্ড ক্যানিয়ন। জি স্যার। আমি লাস্ট ইয়ার যখন ছিলাম উঠানো গ্র্যান্ড ক্যানিয়ন, এটা ওয়ান অফ দ্য কি বলে মোস্ট ভিউড হিস্টোরিক্যাল প্লেস, যে গ্র্যান্ড ক্যানিয়ন। আচ্ছা,
সরি আবার কেন যে সমস্যা হচ্ছে। স্লাইড একটু প্রবলেম করতেছে একটু দাঁড়াও। সরি একটু স্লাইডটা একটু আসলে প্রবলেম করতেছে। স্লাইড দেখা যাচ্ছে? স্যার জি স্যার দেখা যাচ্ছে। স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। যখন প্রেজেন্টেশন ভিউতে যাচ্ছি তখন আসলে এটা আচ্ছা, তাহলে আমরা দেখছি আসলে যে অ্যানিমালের ক্ষেত্রে যেমন যদি বলি ফ্লাইয়ারদের মধ্যে ড্রসোফিলা, তারপর রোডেন্টস আছে বিভিন্ন ধরনের ফেনোটাইপিক ফেনোটাইপেশন হচ্ছে that cause genetic mutation বা the change or alteration in the DNA sequence, that means ATGC, স্যার adenine আপনার guanine কথাগুলো সব কেটে thymine কেটে and যাচ্ছে। cytosine. হ্যালো, ইন্টারনেটে কানেকশন করার কোনো সমস্যা হচ্ছে। জি স্যার। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে এখন খুশি? আচ্ছা, এখন আমরা দেখবো যে আসলে জি স্যার শোনা যাচ্ছে। তোমরা ওইদিকে একটু সবাই মিউট করে নিও তো। এখন আমরা দেখবো আসলে যে আসলে কেন ঘটছে, কি কি কারণ। স্যার আবারও হচ্ছে সাউন্ডে ইন্টারাপ্ট হচ্ছে স্যার। আমার এখানে ইন্টারনেট একদম স্টেবল, কারণ বাসায় ওয়াইফাই। অনেক সময় টেকনোলজির প্রবলেম হলো এইটা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন দেখবো যে আসলে কি কি কারণে বা কোন কোন গুলো ঘটে। এখানে আমি শুধু চাইবো যে আসলে লিস্ট গুলো, আর যদি কোনো হয়তো কিছু আসবে। এখানে দুই ধরনের আছে, রোটেশন, ইনডিউস মিউটেশন। স্পন্টেনিয়াস বলে যে কোনো ধরনের প্রভাব ছাড়া। স্যার আবারও বুঝতে পারিনি স্যার, কেটে গেছে। ঐশী কি বলছো? তোমার কথা ঐশী কি বলছো বুঝতে পার? স্যার আপনার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না স্যার। স্যার আমি নিজেও বুঝতে পারছি না আপনার কথাগুলো মানে আচ্ছা, আমি আউটডোর সেটআপ করে দিচ্ছি।
ঐশী স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কি কথা একটু ক্লিয়ার? জি স্যার এখন ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখানে দেখছি যে আসলে কজেস অফ মিউটেশন, যে মিউটেশন আসলে কেন ঘটছে। আমরা নর্মালি জানি যে আসলে যে কোনো একটা যখন কোনো কিছু ইফেক্ট হবে ওইটার কিছু ইনডিউসার থাকে, যে যে কোনো একটা মাধ্যমে, যে নর্মাল একটা যে ক্যারেক্টার আছে ওইটাকে যদি আমরা একটু মডিফাই করতে চাই, হয়তো কিছু ইনডিউসার কাজ করে, কিছু প্রভাবক কাজ করে। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখছি যে দুই ধরনের কজ আছে, একটা হলো স্পন্টিনিয়াস মিউটেশন আর একটা হলো ইনডিউসড মিউটেশন। স্পন্টিনিয়াস, যেটা স্পন্টিনিয়াসলি হচ্ছে, যে এখানে কোনো ধরনের বাইরে থেকে কোনো প্রভাবক আসলে কাজ করে না, বাইরে থেকে কোনো ইনডিউসার এখানে অ্যাক্টিভ থাকে না। আর যেটা ইনডিউসড মিউটেশন, সেটাকে আমরা বাইরে থেকে কোনো ধরনের প্রভাবক দিয়ে, বা বাইরে থেকে কোনো প্রভাবক যখন কাজ করে, বাইরে থেকে কোনো ফ্যাক্টর কাজ করে, তখন আসলে মিউটেশনটা ঘটছে। স্পন্টিনিয়াস মিউটেশনের মধ্যে আছে টটোমেরিজম। এগুলো আসলে কিছু কেমিক্যাল অ্যাক্টিভিটি, যেটা ইলেকট্রন এবং প্রোটনের যদি কোনো মেকানিজম, কোনো কম্পাউন্ডে যদি চেঞ্জ থাকে, ঠিক আছে, যে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল ভিতরে কোনো ধরনের বাইরে থেকে কোনো প্রভাবও কাজ না করে ভিতরে কোনো ধরনের চেঞ্জ হয়ে গেল, সেখানে টটোমেরিজম। ডিপিউরিনেশন, এখানেও দেখা যাচ্ছে কিছু কেমিক্যাল, হয়তো কোনো কেমিক্যালস বডির ভিতরে তৈরি হচ্ছে, ওখানে যদি ইন্টারনালি কোনো ধরনের চেঞ্জ হয়ে যায়। ডিএমিনেশন, যে অ্যামাইন কোনো গ্রুপ যদি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তারপরে হয়তো ইনসাইড দ্য বডি, তো কিছুই শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না স্যার? কথাই শোনা যাচ্ছে না? স্যার আমি শুনতে পাচ্ছি, আমি স্যার শোনা যাচ্ছে তো স্পষ্ট ভাবে স্যার। স্পষ্ট শোনা যাচ্ছে স্যার। আস্তে শোনা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? চেষ্টা শোনা যাচ্ছে তো। এক কনফিউজ করো না আমাকে একবার কিন্তু। আচ্ছা, এরপরে আছে ট্রানজিশন, তারপরে ট্রান্সভার্সন। ট্রানজিশন, দ্যাট মিনস যে বডির মধ্যে যেসব কম্পাউন্ড আসলে কাজ করে বডির ভিতরে, ইনসাইড দ্য অর্গানিজম, সেখানে যদি কি বলে স্পন্টিনিয়াসলি দেখা যাচ্ছে যে যদি ডিএনএ সিকোয়েন্স ট্রানজিশন হয়ে যায়, যে একটা থেকে যে নর্মাল যে স্ট্রাকচারটা আছে এ থেকে হয়তো ট্রানজিট হয়ে হয়তো জি তে চলে যাচ্ছে, বা জি থেকে ট্রানজিট হয়ে এ তে আসছে, ঠিক আছে। এখানে কোনো ধরনের বাইরে কোনো প্রভাবক কাজ করবে না। ট্রান্সভার্সন সেম, যে যদি একটার সাথে আরেকটা শিফট হয়ে যায়, ঠিক আছে। এগুলো হলো যে টোটালি হলো স্পন্টিনিয়াস, যে এখানে বাইরে থেকে কোনো ধরনের ফ্যাক্টর কাজ করবে না। আর বাইরে থেকে যে ফ্যাক্টরগুলো কাজ করবে ওটাকে আমরা বলতেছি আসলে ইনডিউসড মিউটেশন। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কেমিক্যালস থাকতে পারে, বিভিন্ন ধরনের রেডিয়েশন যে ইফেক্ট আছে এগুলো থাকতে পারে, বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশনের কারণেও আসলে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো আমরা বলতেছি যে দুই ধরনের ফ্যাক্টর কাজ করে, বা দুই ধরনের ওয়ে আছে যেগুলোর কারণে আসলে মিউটেশন ঘটতে পারে। এক হলো যে স্পন্টিনিয়াস মিউটেশন। স্পন্টিনিয়াস মিউটেশন হলো যে দেখা যাচ্ছে যে কোনো কেমিক্যাল বা ইনসাইড দ্য বডি আসলে স্পন্টিনিয়াসলি যদি কোনো ধরনের ডিএনএ সিকোয়েন্সগুলো অল্টারেশন হয়ে যায়। আর ইনডিউসড মিউটেশন অনেক সময় আমরা নিজেরাই বাইরে থেকে আসলে ইনডিউস করি রেডিয়েশনটা, কি বলে, মিউটেশনটা ঘটানোর জন্য, ঠিক আছে। কারণ এগুলোর মেডিকেল কিছু বেনিফিট আছে। মেডিকেল বেনিফিটটা হলো কি, দেখা যাচ্ছে যে কোনো ডায়াগনোসিসের মাধ্যমে দেখা যাচ্ছে যে একটা জিন অল্টারেশন হয়ে হয়তো কোনো বেস সিকোয়েন্সে চেঞ্জ হয়ে গেছে, কারণ এগুলো এখন স্টাডি কিন্তু অনেক সহজ হয়ে গেছে, ঠিক আছে। যখন হিউম্যান জেনোম সিকোয়েন্স প্রজেক্টটা শুরু হলো তখন থেকে এই জিনিসগুলোকে একদম বাইরে থেকে ট্রিগার করা অনেক সহজ এখন। যে আমরা কোনো একটা জিনকে টার্গেট করব, ওই জিনটার টোটাল স্ট্রাকচারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি বাইরে থেকে যে কোনো ভাবেই, ঠিক আছে। যে আমরা যদি দেখি যে কোনো একটা ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্সটাকে চেঞ্জ করার জন্য হয়তো কোনো একটা হয়তো টির জায়গায় হয়তো জি আছে, ওই জিটাকে সরাই আবার টি বসাবো, এরকম টেকনোলজি কিন্তু এখন গ্রো করে ফেলছে। জিন থেরাপি বলি বা অন্য যেসব এখন অনেক ধরনের টেকনোলজি, একদম অ্যাডভান্স মেডিকেল টেকনোলজি যেসব চলে আসছে, এগুলো কিন্তু সম্ভব এখন। এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ইনডিউসড মিউটেশন যেটা আছে, আমি দেখছি যখন আমি মাউস এমব্রায়োনিক ফাইব্রোব্লাস্ট মেফ যখন আসলে কালচার করতাম, মেফ কালচার করে ওখান থেকে আমরা কন্ডিশন মিডিয়াম তৈরি করতাম। তো এটা করতাম কি, ইউভি রেডিয়েশনে দিয়ে হয়তো দেখা গেল যে একটা নির্দিষ্ট সময় 2.5 মিনিট বা 3 মিনিট দিলে সেলটা একেবারেই মারা যাবে না, দেখা যাবে যে একটা স্ট্যাগনেন্ট অবস্থায় থাকবে, কিন্তু ওখান থেকে
আমরা মিডিয়াম চেঞ্জ করে করে ওখান থেকে আসলে আমরা ফাইনাল কালচার মিডিয়াম তৈরি করি। তো এই যে ওখানে কিন্তু রেডিয়েশনের মাধ্যমে আবার অনেক কেমিক্যালস আছে, সেই কেমিক্যালস গুলো ইউজ করে এই কাজটা করানো হয়। যে দেখা যাচ্ছে ফাংশনিং হয়তো বন্ধ আছে, টোটাল ফাংশনিং বন্ধ আছে, কিন্তু তার কোনো গ্রো হচ্ছে না ফাংশনিং বন্ধ থাকার কারণে। কিন্তু তার যে ওই সেল থেকে যেসব প্রোডাক্ট আসার কথা, যেসব কালচারের জন্য সাপোর্টিভ যেসব প্রোডাক্ট আসার কথা, ওগুলো আমরা ঠিকই হয়তো দেখা যাচ্ছে 3 দিন পর পর কালেক্ট করে ওগুলো দিয়ে আবার ফার্দার আমরা স্টেম সেল কালচার করতাম। তো ওই সময় দেখছি যে আসলে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যালস তারপরে রেডিয়েশনের মাধ্যমে ট্রিট করে ওই সেলগুলোকে আসলে মানে ঘুমায় রাখতাম। আলটিমেট সিম্পলি যদি বলি আসলে ঘুমায় রাখা হতো। আচ্ছা, এখানে গেল হলো যে আসলে কজেজ অফ মিউটেশন। যদি আমরা কিছু কেমিক্যালসের নাম বলি, কেমিক্যালসের নাম বললে হাইড্রোক্সিলামিন, বেজ অ্যানালগস, অ্যালকালাইন এজেন্টস, অনেক ধরনের কেমিক্যালস আছে। মানে এখন একদম কি বলে, কিছু কিছু কেমিক্যালস আছে একদম প্রেসক্রাইবড ফর্মে এবং ম্যানুফ্যাকচার করা, ঠিক আছে, যেগুলোর মাধ্যমে আসলে আমরা মিউটেশন ঘটাইতে পারি। তো মিউটেশনে আসলে যদি আমরা বলি যে সিগনিফিকেন্স অফ মিউটেশনটা কি, যে মিউটেশনটা, ঠিক আছে। তো আমি এইটা যতটুকু এতক্ষণ পর্যন্ত একটু কথা বললাম, এখান থেকে তোমাদের একটু ধারণা হওয়ার কথা যে সিগনিফিকেন্সটা কি আছে মিউটেশনের। কেউ কি বলতে পারবে যে মিউটেশনের সিগনিফিকেন্সটা কি? ঐশী? জি স্যার। মানে এই যে কি বলে যে অকারেন্স বলো বা কজেস বলো বা ডেফিনেশন বলো, এখান থেকে যদি আমি বলি যে কাউকে যদি জিজ্ঞেস করি যে আসলে মিউটেশনের সিগনিফিকেন্সটা কি, আমরা যেরকম জেনেটিক্স সাবজেক্ট পড়ার সময় বলছিলাম যে আসলে জেনেটিক্স আমরা কেন পড়বো, যে অ্যাজ এ ভেটেরিনারি গ্রাজুয়েট, ঠিক আছে, আমরা জেনেটিক্স কেন পড়বো। তো সেরকম যদি আমরা বলি যে মিউটেশনটা আসলে এখানে স্টাডির দরকারটা কি বা মিউটেশনটা কেন ইম্পর্টেন্ট, ইভলিউশনের জন্য মিউটেশন দরকার। কিসের জন্য? স্যার মিউটেশন না হলে তো ইভলিউশন হতো না, নতুন ডিএনএ তৈরি হতো না, সেজন্য ইভলিউশন দরকার হলে মিউটেশন দরকার। ভেরিয়েশনস গুলো থাকে, সেগুলো মানে ডেভেলপ করার জন্য আমাদের মিউটেশনটা দরকার হবে। তারপরে হচ্ছে মানে বিভিন্ন, আমরা যেরকম এই করোনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এদের মিউটেশনের কারণে এদের যে মিউটেশন হচ্ছে, তো এক্ষেত্রে আমাদের কি কি করণীয় থাকবে এটা জানার জন্য, তাদের যে পরবর্তীতে আমাদের যে স্টেপস গুলো নিতে হবে এগুলো জানার জন্য মিউটেশনটা দরকার। স্যার মেইনলি হচ্ছে আমাদের ইভলিউশনটা ইয়ে করে, মানে ইভলিউশনের জন্য বেশি দরকার। ওইটা আমি প্রায়োরিটি দিব যে ইভলিউশন, যে ঠিক আছে, যে নতুন নতুন যে আসলে কি বলে আমরা স্পেসিস আইডেন্টিফাই করি বা নতুন নতুন যে ভেরিয়েশন হচ্ছে, ঠিক আছে, যদি মিউটেশন না হতে ভেরিয়েশন গুলো সম্ভব ছিল না। কেননা আমরা আসলে আলটিমেট করি কি, যখন কোনো একটা হাইব্রিড তৈরি করি, ওই হাইব্রিড তৈরি করি আমরা জিন ক্লোনিং করে বা জেনোমিক এডিটিং করে, ঠিক আছে। জেনোমিক এডিটিং মানে কি, আলটিমেট কিন্তু ওখানকার যে তার টোটাল নর্মাল যে বেস সিকোয়েন্স গুলো বা নর্মাল যে জেনেটিক স্ট্রাকচার আছে ওটাকে অল্টারেশন করেই কিন্তু করছি, ঠিক আছে, যদি আমরা হাইব্রিড যেগুলো তৈরি করি। তো ওখানেও আসলে মিউটেশনের একটা প্রভাব আছে। পাশাপাশি ডিজিজের ক্ষেত্রে যদি বলি যে মিউটেশন এখানে আসলে কেন ইম্পর্টেন্ট, যদি মেডিকেল সায়েন্সে বলি, মেডিকেল সায়েন্স ইম্পর্টেন্ট এই কারণে যে কোনো ডিজিজকে আইডেন্টিফাই করার জন্য বা যে কোনো ডিজিজকে ফার্দার তার ট্রিট করার জন্য আসলে মিউটেশনটা ইম্পর্টেন্ট। কারণ আমরা দেখতে পারবো যে কোনো একটা ডিজিজ হচ্ছে, মানে যখন দেখা যাচ্ছে তখন আমরা আইডেন্টিফাই করবো আসলে এটা কজাল এজেন্ট কি বা কেন হচ্ছে এইটা। যখন আমরা দেখবো যে জেনেটিক কোনো চেঞ্জ হয়ে গেছে, মডিফিকেশন হয়ে গেছে, অল্টারেশন হয়ে গেছে, তখন কিন্তু আমার টার্গেট ওই স্পেসিফিক ওই যে মানে সিকোয়েন্সটাকে টার্গেট করার সুযোগ থাকে, তাকে ট্রিট করার সুযোগ থাকে, তাকে ডায়াগনোসিস করে তার মেডিকেশন বা তার ট্রিটমেন্টের কিন্তু একটা আমাদের অপশন থাকে। এই জন্য বলা হচ্ছে যে আসলে মিউটেশনটা খুবই ইম্পর্টেন্ট। ভেরিয়েশন, ইভলিউশন, মেডিকেল সিগনিফিকেন্স সব দিকে আসলে মিউটেশনের ইম্পর্টেন্স আছে।
কিছুই শোনা যাচ্ছে না। আর আপনি কি কিছু বলতেছেন স্যার? আমরা শুনতে পাচ্ছি না কিছু। মরে গেল নাকি? ওই স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ইন্টারনেট খুব ভালো চালাচ্ছে, খুব ইন্টারাপ্ট করতেছে। আচ্ছা, ক্লাসিফিকেশন আর মিউটেশন টাইপ যদি বলি, তাহলে যে কি কি ক্লাসিফাই করতে পারি, যে বিভিন্ন ধরনের যে মিউটেশন গুলো হচ্ছে, এর মধ্যে আছে ইফেক্ট অন স্ট্রাকচার, ইফেক্ট অন ফাংশন, ইফেক্ট অন ফিটনেস, by inheritance, by pattern of inheritance, impact on protein sequences, and special classes. আমি শুধু নামগুলো এখানে অ্যাড করে যাব, আর এগুলো ডেফিনেশন সহ মানে ব্রিফলি ডেসক্রিপশন আমি তোমাদের কাছে এক্সপেক্ট করব। যেমন এখানে যদি বলি যে বাই ইফেক্ট অন স্ট্রাকচার, নাম্বার 1 পয়েন্ট মিউটেশন, যে পয়েন্ট মিউটেশনটা আসলে কি, ঠিক আছে, স্পেসিফিক একটা সিঙ্গেল পয়েন্টে যদি কোনো ধরনের মিউটেশন হয়, ঠিক আছে, দেখা যাচ্ছে যে অন্যটাকে কোনোভাবে হ্যাম্পার করবে না। অনেক ধরনের আছে, যে ডিলিশন, ডুপ্লিকেশন, ঠিক আছে, স্পেসিফিক কোনো একটা পয়েন্ট, মানে এগুলো কিছু কিছু আছে, 2-3টা হয়তো থাকবে যে মোর অর লেস কাছাকাছি, জাস্ট একটা থিন লাইন দিয়ে আসলে এগুলোকে ডিফারেন্সটা বুঝাইতে হবে। যেমন পয়েন্ট মিউটেশন আছে, ডিলিশন আছে, ডুপ্লিকেশন আছে, ইনভার্সন, ইনসারশন, ক্রোমোজোমাল ইনভার্সন, ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন, এগুলো প্রতিটার আমি ডেফিনেশন সহ উদাহরণ কিন্তু আমি পরীক্ষায় আমি এক্সপেক্ট করব, ঠিক আছে। আমি জাস্ট এখানে স্লাইড অ্যাড করে দিচ্ছি, এবং এগুলো একদম ডিটেইল আছে, আমি ডিটেইল হয়তো এখানে দেখাচ্ছি না, কিন্তু এগুলো ডিটেইল আছে একদম উদাহরণ সহ, ঠিক আছে। আমি শুধু পয়েন্টগুলো দেখা যাচ্ছি, কিন্তু তোমাদের এগুলোতে আমি স্কেলেটন দেখাই দিব, মাসল তোমাদের দিতে হবে, ঠিক আছে। ডিলিশন সিম্পলি যে কোনো একটা বেস সিকোয়েন্স যদি ডিলিট হয়ে যায়, ডিলিশন। ডুপ্লিকেশন, যে একটা আছে ওইটার সাথে আরো একটা মানে ডুপ্লিকেট করতেছে। ইনভার্সন, যে চেঞ্জ হয়ে যাওয়া যেটা। তারপরে ইনসারশন, যে কোনো একটা নতুন একটা পার্ট যদি ঢুকে যায়, ঠিক আছে। আবার ক্রোমোজোমাল ইনভার্সন, ক্রোমোজোমাল মানে যে চেঞ্জটা হচ্ছে ক্রোমোজোমের স্ট্রাকচার, মানে ক্রোমোজোমের যে পার্ট আছে ওখানেও যদি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি ক্রোমোজোমাল ইনভার্সন। ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন, যে ট্রান্সলোকেশন দ্যাট মিনস যে আসলে একটা পার্ট খুলে গিয়ে আর একটা পার্ট, এবং ওই পার্টটা আবার আর মানে নেক্সট আরেকটা পার্টের সাথে, যে হোমোলোগাস যে ক্রোমোজোম আছে ওখানে যদি তারা শিফটিং, তখন তাকে আসলে আমরা ট্রান্সলোকেশনটা বলতেছি। তো এগুলোর আসলে ডেফিনেশন সহ একটু আমাদের কালেক্ট করতে হবে প্লিজ। স্যার ইনসারশন এবং ক্রোমোজোমাল ইনভার্সন, স্যার এর দুটোর মধ্যে একটু স্যার মানে হেজিটেশন আছে আর কি। ক্রোমোজোমাল যদি বলি, ওইটা ক্রোমোজোম কতগুলো আছে, ঠিক আছে, মানুষের ক্ষেত্রে যদি বলি 23 জোড়া, ঠিক আছে। 2টা তো হোমোলোগাস ক্রোমোজোম থাকে, ওই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যদি শিফটিং হয়। আর যদি বলি যে আসলে যে কি বলে বেস সিকোয়েন্সে, স্পেসিফিক বেস সিকোয়েন্সে, যে একটা ক্রোমোজোমের মধ্যেই, ঠিক আছে, একটা ক্রোমোজোমের মধ্যেই যদি এর সাথে মানে রিপ্লেস হয়ে যায়, এর সাথে টি রিপ্লেস, বা এর সাথে জি রিপ্লেস, বা টির সাথে জি রিপ্লেস, এইরকম যদি হয়ে যায়, 2টা আলাদা জিনিস। একটা ক্রোমোজোমের মধ্যে, ঠিক আছে, একটা ক্রোমোজোম টু ক্রোমোজোম, আর একটা হলো উইদিন ক্রোমোজোম, যে একটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যেই যদি কোনো ধরনের এরকম দেখা যায়, তখন তাকে আমরা আসলে ডিফাইন করব ওই কি বলে জিন ইনসারশন বা ইনভার্সন, যেটাই বলি আর কি। একটা হলো ক্রোমোজোমের মধ্যে, আর একটা হবে স্পেসিফিক একটা ক্রোমোজোমের ধারণা দেওয়ার কথা, ঠিক আছে, যে আসলে ওখানে কোন ধরনের এই অল্টারেশন বা মডিফিকেশন গুলো হচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে যে ফাংশনের উপরে বেস করে, যে ফাংশন গেইন করতে পারে, ফাংশন লুজ করতে পারে, ঠিক আছে। একদম সিম্পলি যদি বলি যে ফাংশনের ক্ষেত্রে যে ইফেক্টটা পড়ে মিউটেশনের কারণে, ওইটাকে যদি টাইপ করি তাহলে বাই ইফেক্ট অন ফাংশন, এখানে ফাংশন গেইন করতে পারে, যে কোনো একটা অল্টারেশন হওয়ার কারণে ফাংশন গেইন করলো। এই জন্য বলা হচ্ছে যে মিউটেশন অনেক সময় মানে বেনিফিশিয়াল। মিউটেশন যে সবসময় হার্মফুল এটা কিন্তু না। একটা আমরা কোশ্চেন সবসময় আমাদের সামনে আসতো যে
মিউটেশন কি সবসময় হার্মফুল, মিউটেশনে কি কোনো বেনিফিট ইফেক্ট নাই, তখন কিন্তু এটা ঘুরে যদি আমরা বলি যে মিউটেশনের সিগনিফিকেন্সটা কি, মিউটেশনের ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্সটা হলো যে এটা সবসময় শুধু হার্মফুল না, এটা অনেক সময় আসলে বেনিফিশিয়াল, এটা বেনিফিশিয়াল ইফেক্টও আছে। তো ওইটাকে আমরা আইডেন্টিফাই করতে হবে যে বাই ইফেক্ট অন ফাংশন, যে লস অফ ফাংশন হইতে পারে, গেইন অফ ফাংশন হইতে পারে, তারপর ডমিনেন্ট নেগেটিভ মিউটেশনস হইতে পারে, লিথাল মিউটেশনস হইতে পারে। এগুলো তোমাদের ডেফিনেশন গুলো আলাদা আলাদা করে সব ডিফাইন করতে হবে। তারপরে বাই ইফেক্ট অন ফিটনেস, হার্মফুল মিউটেশন, বেনিফিশিয়াল মিউটেশন। আমি আসলে পয়েন্টগুলো শুধু চক আউট করছি এখানে, তোমাদের রিলেভেন্ট ডিটেলস গুলো নিয়ে আসতে হবে। তারপরে আছে এখানে বাই প্যাটার্ন অফ ইনহেরিটেন্স, তারপর বাই ইনহেরিটেন্স। এগুলো খুব ডিটেল পাবে না, ডিটেল এখানে আমি যদি বলি যে একটা হলো স্ট্রাকচার, তোমরা লিখে রাখো যে কোনটা কোনটা আসলে আমি পরীক্ষার জন্য মানে প্রিপেয়ার করতে হবে। স্ট্রাকচার, ফাংশন এবং ফিটনেস, স্ট্রাকচার, ফাংশন এন্ড ফিটনেস, এই তিনটা আমি টার্গেট করব। এখানে আরেকটা টার্ম আছে, সেটা হলো যে ফরওয়ার্ড এন্ড রিভার্স মিউটেশন। ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স মিউটেশন। ফরওয়ার্ড মিউটেশন যদি বলি, আমরা নর্মালি যেটা জানি সেটা হলো যে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। ফরওয়ার্ড মিউটেশন কখন আমরা বলবো? যখন দেখছি অ্যাডেনিন থেকে গুয়ানিনে যাচ্ছে, যে অ্যাডেনিনটা চেঞ্জ হয়ে গুয়ানিনে আসছে, তখন আমরা ফরওয়ার্ড বলবো। যখন আবার রিভার্স বলবো, যে গুয়ানিন থেকে আবার অ্যাডেনিনে চলে আসে, ঠিক আছে, গুয়ানিন থেকে যদি অ্যাডেনিনে আসে, এটা তো একটা সিকোয়েন্স আছে যে ATGC, নরমাল একটা সিকোয়েন্স। এটা এই সিকোয়েন্সটা যদি মেইনটেইন করে, যদি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্টে থাকে, তাহলে আমরা ওটাকে আসলে বলতেছি ফরওয়ার্ড মিউটেশন। যদি রিভার্স মুডে থাকে, যে গুয়ানিন থেকে অ্যাডেনিন, তখন আমরা বলবো আসলে রিভার্স মিউটেশন। আচ্ছা, এখানে ওই যে বলছি পয়েন্ট মিউটেশন, এটা আমি আর করবো না। পয়েন্ট মিউটেশন এবং পজিটিভ পয়েন্ট মিউটেশন তোমাদের একটু ম্যানেজ করতে হবে। না না না, একসাথে না, এটা সিকোয়েন্সিয়ালি হইতে পারে, ঠিক আছে। এটা যা শুধু এখানে উদাহরণ হিসেবে দেখাচ্ছি কখন আমরা ফরওয়ার্ড বলবো, ঠিক আছে। যদি অ্যাডেনিন, আমরা নরমালি সিকোয়েন্স গুলো কিভাবে চিনি বা কিভাবে জানি, ATGC, ঠিক আছে। যদি অ্যাডেনিন থেকে গুয়ানিনে যাচ্ছে, এটা ফরওয়ার্ড। আবার গুয়ানিন থেকে যখন অ্যাডেনিন যাচ্ছে, তখন এটাকে আমরা বলবো আসলে রিভার্স মিউটেশন। এটা এট দ্য সেম টাইম হবে, নট নেসেসারি। জাস্ট এটা বোঝানো হচ্ছে যে আসলে দেখা যাচ্ছে যে তার লাইফ টাইমে অনেক সময় এই ধরনের মিউটেশন ঘটতেই থাকবে। আমাদের সব সময় ঘটছেই। আমাদের ফুড হ্যাবিট থেকে শুরু করে আমাদের খাবার দাবার সবকিছুর মাধ্যমে কিন্তু আসলে আলটিমেট বিভিন্ন ধরনের চেঞ্জ হচ্ছে, যে বিভিন্ন ধরনের ক্যান্সার গুলো হচ্ছে বা বিভিন্ন ধরনের ডিজিজ গুলো হচ্ছে। এগুলো কেন হচ্ছে? এটা তো এমন না যে ওটা আমাদের ভিতরে একদম সেট করাই আছে, যে কোনো সময় এটা ক্লিক করবে। বাইরে থেকে এই জন্য একটা প্রভাবক, বাইরে থেকে কোনো একটা ইনফ্লুয়েন্স দেওয়ার কারণে কিন্তু আসলে ওগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যেটা আমরা বলি যে গেইন অফ ফাংশন হচ্ছে। যখন আমরা বলবো যে লস অফ ফাংশন, অনেক সময় লস অফ ফাংশনের কারণেও ডিজিজ হচ্ছে, যে কোনো একটা জিন বা যে কোনো একটা স্পেসিফিক বেস সিকোয়েন্স বা যে কোনো একটা জিনের পার্ট, ওই জিনটা নর্মাল বডি ফাংশনিং এর জন্য খুবই ভালো। যে বাইরে থেকে কোনো একটা যে দেখা যাচ্ছে রেডিয়েশনের কারণে হোক বা কেমিক্যালস এর কারণে ওই ফাংশনটা লুজ করে ফেলছে, লুজ করার কারণে বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি হচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে জিনটা এমন একটা অবস্থায় আছে, যে অবস্থায় থাকলে এই ডিজিজটা কি বলে, যদি লস অফ গেইন অফ ফাংশন বলি, যে গেইন অফ ফাংশন যদি বাইরে থেকে কোনো একটা প্রভাবক গিয়ে একটা বেস সিকোয়েন্স চেঞ্জ করে দিয়ে নতুন একটা ফাংশন তৈরি করলো বা নতুন একটা ফাংশনিং এর কাজ করলো, যেটার কারণে একটা নতুন ডিজিজ তৈরি হতে পারে। লুজ অফ ফাংশন, গেইন অফ ফাংশন বিভিন্ন কারণে আসলে হতে পারে। আর যেটা মিউটেশনটা এখানে রিভার্স এবং ফরওয়ার্ড যেটা বলছি, সেটা হলো যে তার লাইফ টাইমে অনেক ধরনের চেঞ্জ হইতে পারে। লাইফ টাইমে ফরওয়ার্ড, রিভার্স, আবার ফরওয়ার্ড, আবার রিভার্স, এভাবে হইতেই থাকবে। কিন্তু এটাকে ডিফাইন করবো আমরা কিভাবে? যখন অ্যাডেনিন থেকে গুয়ানিন, তখন আমরা বলবো তাকে ফরওয়ার্ড। যদি গুয়ানিন থেকে অ্যাডেনিনে চলে যায় আবার, তখন তাকে আমরা বলতেছি আসলে রিভার্স মিউটেশন। আর সিঙ্গেল নিউক্লিওটাইড মিউটেশন, এগুলো আসলে কি বলে ডিলিশন, ট্রান্সলোকেশন বা পয়েন্ট মিউটেশন, মোর অর লেস সেম। জাস্ট যদি বলি একটু স্পেসিফিক্যালি পয়েন্ট ডিএনএ রেপ্লিকেশন।
ডিএনএ রেপ্লিকেশন আমরা কেমিক্যাল স্যার থায়ামিন সাইটোসিনের ক্ষেত্রে কি হবে স্যার তাহলে? হ্যাঁ হ্যাঁ স্যার থায়ামিন সাইটোসিন এই নিউক্লিওটাইড Sorry? গুলোর ক্ষেত্রে থায়ামিন সাইটোসিন এইগুলোর ক্ষেত্রে স্যার তাহলে কি রিভার্স ফরওয়ার্ড? হ্যাঁ। থায়ামিন এবং সাইটোসিন স্যার, যে আমাদের বেস গুলো আছে নাইট্রোজেন বেস। আচ্ছা, থায়ামিন থেকে সাইটোসিন হয়, থায়ামিন থেকে সাইটোসিন, আবার সাইটোসিন থেকে যদি থায়ামিন হয়, এখানে তো ফরওয়ার্ড রিভার্স ডিফাইন্ড। ঠিক আছে, এটা কিন্তু আমি এখানে কিন্তু আমি যদি বলি যে এখানে অ্যাডেনিনের জায়গায় সাইটোসিন, সাইটোসিন থেকে গুয়ানিন, গুয়ানিন থেকে আবার সাইটোসিন, ঠিক আছে, ফরওয়ার্ড আমি থায়ামিন এবং সাইটোসিন ইউজ করতে পারতাম। এটা শুধু নামটা দেওয়া হয়েছে যে আসলে ফরওয়ার্ড কাকে বলবো, আমরা রিভার্স কাকে বলবো। সিকোয়েন্সিয়ালি যখন এই চেঞ্জটা Yes, sir. এইভাবে ফলো করবে, ওই তো বললাম লাইফ টাইমে মিউটেশন ঘটতে আছে, ঠিক আছে, লাইফ টাইম মিউটেশন ঘটতে আছে। ফরওয়ার্ড আমি কাকে বলতেছি, যখন অ্যাডেনিন থেকে গুয়ানিন, আবার গুয়ানিন অ্যাডেনিনে যাচ্ছে, এখানে ফরওয়ার্ড এবং রিভার্স, যেটা প্রথমে ফরওয়ার্ড গেল যে অ্যাডেনিন থেকে গুয়ানিনে যাচ্ছে, আবার গুয়ানিন থেকে অ্যাডেনিনে আসছে, তখন আপনার রিভার্স বলছি। এটা তোমরা থায়ামিন এবং সাইটোসিন কল্পনা করো, নো প্রবলেম। স্যার আচ্ছা, এখানে একটা টার্ম আছে মিউটেশন রেট, দ্য ফ্রিকোয়েন্সি উইথ হুইচ জিনস মিউটেট। বলো। স্যার এখানে একটা আছে যে আমাদের তো আমরা বললাম অ্যাডেনিন থেকে গুয়ানিন গেলে, অ্যাডেনিন থেকে গুয়ানিনে গেলে সেটা ফরওয়ার্ড হচ্ছে, আর গুয়ানিন থেকে অ্যাডেনিনে গেলে সেটা হচ্ছে রিভার্স হচ্ছে। কিন্তু এখন আমরা যদি প্রথমেই বলি যে গুয়ানিন থেকে অ্যাডেনিন, দেন অ্যাডেনিন থেকে আবার গুয়ানিন হচ্ছে, সেক্ষেত্রে আমরা কেন এই ফার্স্টেরটাকে গুয়ানিন থেকে অ্যাডেনিন যে গেল এটাকে কেন ফরওয়ার্ড মিউটেশন বলবো? মানে মানে ফরওয়ার্ড যে এটা যে ফরওয়ার্ড মিউটেশন বা রিভার্স মিউটেশন, এটার কোনো মানে স্পেসিফিক কোনো আছে কিনা যে যেটা দিয়ে আমি বুঝতে পারবো এটা ফরওয়ার্ড এটা রিভার্স? কোনো রুল না, ঠিক আছে। আমি তোমাকে বলি, মনে করো যে যখন করব, ঠিক আছে, জেনেটিক যখন অ্যানালাইসিস গুলো করা হয়, যখন আমরা বুঝতে পারবো যে একটা ডিজিজ কন্ডিশনের কারণে আজকে আমরা জেনেটিক অ্যানালাইসিস করছি, এটা জাস্ট আমি কিন্তু উদাহরণ হিসেবে বলছি। আজকে জেনেটিক অ্যানালাইসিস করলাম, ওখানে দেখলাম যে তার ওখানে থাকার কথা হলো অ্যাডেনিন, ওখানে গুয়ানিন আছে। আবার আর কিছুদিন পরে হয়তো ট্রিটমেন্টের পরে আবার যখন দেখলাম যে আবার অ্যানালাইসিস করে দেখলাম যে না, গুয়ানিন থেকে আবার অ্যাডেনিনে আসছে। এই সিম্পল, ঠিক আছে। তুমি যেটা বললে যে গুয়ানিন থেকে অ্যাডেনিন, আচ্ছা ঠিক আছে, ওখানে তুমি ফরওয়ার্ডে যাবা, ফরওয়ার্ডে যাও। আবার যখন আবার অ্যাডেনিন থেকে গুয়ানিনে আসবে, গুয়ানিন থেকে অ্যাডেনিন, অ্যাডেনিন থেকে আবার গুয়ানিন, ঠিক আছে। এই যে সিকোয়েন্সটা, এটা আমরা সিকোয়েন্সটাকে কল্পনা করো। এখানে তোমার এই যে বেস গুলাকে কল্পনা করার দরকার নেই। একটা থেকে আরেকটাতে যাচ্ছে, আবার যদি ঘুরে ওইটা আসে, তখন আমরা তাকে বলতেছি আসলে ফরওয়ার্ড রিভার্স মিউটেশন। জাস্ট কাকে বলবো, এখানে কোনো রুল নেই এখানে অ্যাডেনিন থেকে গুয়ানিনে হইতে হবে বা থায়ামিন থেকে সাইটোসিন হইতে হবে, ঠিক আছে। ওই রকম ব্যাপারটা না, ব্যাপারটা হলো যে ফরওয়ার্ড এবং রিভার্স কিভাবে আমরা এখানে আমি দিচ্ছি যে অ্যাডেনিন থেকে গুয়ানিন যে কন্টিনিউয়াস যখন কন্টিনিউয়াসলি মিউটেশন হচ্ছে, যে ফরওয়ার্ড হচ্ছে, রিভার্স হচ্ছে, ফরওয়ার্ড হচ্ছে, রিভার্স হচ্ছে, যে রিভার্স হচ্ছে। এখানে জাস্ট একটা এক্সাম্পল সেট করলাম আমি, যে এখানে আসলে রিভার্সটাকে এইভাবে বলতে পারি। থেকে গুয়ানিন হচ্ছে তখন থেকে আমরা ফরওয়ার্ড বলছি, যখন গুয়ানিন বলছি সিম্পলি। আচ্ছা, মিউটেশন রেট যদি বলি, দ্য ফ্রিকোয়েন্সি স্পন্টেনিয়াস, এগুলো তোমাদের একটু ডিফাইন করতে হবে। জেনেটিক কন্ট্রোল, ভাইরাল কন্ট্রোল অফ মিউটেশন, এনভায়রনমেন্টাল কন্ট্রোল, ঠিক আছে। মিউটেশন রেটটা কোন কোন ফ্যাক্টর ইনফ্লুয়েন্স জানি, যে জেনেটিক আছে, এনভায়রনমেন্ট আছে, যে কি বলে ইনডিউসড মিউটেশন ক্ষেত্রে আমরা দেখছি যে ইফেক্টের কারণে অনেক ধরনের মিউটেশন হয়ে যাচ্ছে, যেটা আমরা এখন করোনা ভাইরাসটা হয়তো দেখা যাচ্ছে তাদের নিজেদের মধ্যে মিউটেশন ঘটাচ্ছে, ঠিক আছে। মিউটেশন হইতে হইতে কত ধরনের যে তারা স্ট্রেন তৈরি করছে অলরেডি, মানে এখনো আসলে কাউন্ট করা মুশকিল।
খুবই প্রবলেম হচ্ছে কথা শুনতে, ঐশী কেটে যাচ্ছে, আটকে যাচ্ছে, তারপর আপনার কথাটা দেরিতে আসতেছে, আমার কথা দেরিতে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে স্যার। জি স্যার, স্যার শুনতে সবার পাচ্ছি কথাই না। কেটে কেটে যাচ্ছে স্যার। একদমই মানে বোঝা যাচ্ছে না, মাঝে মাঝে এরকম হচ্ছে। হ্যাঁ, আমি যে জিনিস বলবো আমার কথা ভাঙা। মাঝে মাঝে তো কিছুই বোঝা যায় না। আমি ইন্টারনেট চেক করে দেখলাম, একদম টোটাল স্টেবল আছে আমার, তারপরে কেন সমস্যা হচ্ছে বলুন? স্যার ভেঙে ভেঙে আসতেছে। হ্যাঁ, তোমার কথাও ভেঙে ভেঙে শুনতেছি আমি আমি বুঝতে পারতেছি আসলে কি রকম সমস্যা হচ্ছে, কিন্তু আমার এখানে এই স্যার মাঝে মাঝে কিছু কথা শুনতেই পাই না। কেন যে হলো এই, আর একজন মোটরসাইকেল চালাচ্ছেন। আচ্ছা দেখি আর ট্রাই করে দেখি। তাহলে the frequency with which genes mutate spontaneously is called mutation rate. ঐশী শোনা যাচ্ছে এখন? জি স্যার, শোনা একটু যাচ্ছে কি এখন, ক্লিয়ার? এখন একটু ক্লিয়ার স্যার। ঐশী আনমিউট করে একটু রেসপন্স করো। স্যার আমি অনেকক্ষণ হলো রেসপন্স করছি, আপনি হয়তো শুনতে পাচ্ছেন আচ্ছা, না। তাহলে মিউটেশন রেট, এটা কোশ্চেন দিব, আমি দেই একদম রেগুলার মোটামুটি এর আগে। আচ্ছা, সেটা হলো যে মিউটেশনটা হচ্ছে, তো এটাকে আমরা বলতেছি মিউটেশন রেট। এখানে যে ফ্যাক্টর গুলো কাজ করে, জেনেটিক ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং ভাইরাল কন্ট্রোল, ঠিক আছে? এগুলো তোমাদের সুন্দর করে এক্সপ্লেইন করতে হবে, আগেই বলে নিচ্ছি, যদি পরীক্ষাতে আসে পরীক্ষাতে এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, আর একটু কিছু এক্সাম্পল আমি যদি বলি যে আসলে স্যার হিউম্যানের ক্ষেত্রে কিছু এক্সাম্পল আমি দিব। হ্যাঁ বলো। দেখলাম স্যার স্যার নেটওয়ার্ক তো খুব প্রবলেম, অনেক কথাই শোনা যাচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কিন্তু আমার এখানে একদম টোটালি স্টেবল দেখাচ্ছে, ঠিক আছে? টোটালি স্টেবল দেখাচ্ছে আমার এখানে। আমি ফোনেও চেক করলাম, এখানেও চেক করলাম। নরমালি যদি ওয়াইফাই একটু এদিক ওদিক হয় তখন তারা দেখায় যে কানেক্টিং বা ট্রাইং টু কানেক্ট এরকম, কিন্তু এটা টোটালি স্টেবল দেখাচ্ছে। আমি বুঝতেছি না আসলে কেন সমস্যাটা হচ্ছে, এটা খুবই টোটালি আউট অফ কন্ট্রোল। স্যার এর কারণে ইম্পর্টেন্ট কথাগুলো মানে শুনতে পাচ্ছি না, মাঝে মধ্যে আমাদের সমস্যা হচ্ছে। মানে আমি চেষ্টা করতেছি, কিন্তু আসলে আমি এখনো ট্রেস করতে পারতেছি না কেন এরকম হচ্ছে, কারণ আমার কম্পিউটারে টোটালি স্টেবল কানেকশন দেখাচ্ছে। কথা কি এখন শোনা যাচ্ছে একটু? এখন যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, স্লাইড দেখা যাচ্ছে? স্যার ওখানে ফরওয়ার্ড এবং স্যার রিভার্স মিউটেশনে স্যার ওখানে ফটো রিঅ্যাক্টিভেশন বা ডাক রিঅ্যাক্টিভেশন বলতে ওখানে কি বুঝেছে স্যার? আচ্ছা দাঁড়াও, স্লাইড কই গেল? আচ্ছা, এখানে যদি বলি যে ফটো রিঅ্যাক্টিভেশন এবং ডার্ক রিঅ্যাক্টিভেশন, এখানে সিম্পলি হলো যে এখানে কি মানে কোন ধরনের কজগুলোর কারণে বা কি কারণে এখানে আসলে রিভার্স মিউটেশনটা দেখাচ্ছে, ঠিক আছে? যে ফরওয়ার্ড হলো, ফরওয়ার্ড হয়ে আবার ওই ফরওয়ার্ডটা আবার কিভাবে রিভার্সে হচ্ছে,
ঠিক আছে, আমি বলছি যে অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে। যদি সিম্পলি মিউটেশন সাপ্রেসরটা বলি, অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা আমরা কেমিক্যালস বা যে কোনো একটা বাইরে থেকে কোনো প্রোডাক্ট দিলাম যেটার কারণে আসলে ওই মিউটেশনটা সাপ্রেস করলো। আবার এনভায়রনমেন্টের কারণে অনেক সময় হইতে পারে, যেমন ডার্ক কন্ডিশন বা লাইট কন্ডিশনের কারণেও। ঠিক আছে, যে অনেক সময় দেখা যায় কোনো একটা অ্যানিমাল নর্মালি আসলে যদি 30 দিন, একটানা 30 দিন যদি তুমি একদম পুরো ডার্কের মধ্যে রাখো, আমরা যদি বলি রিপ্রোডাকশনের কথা, রিপ্রোডাকশনে আমরা মাউস বা র্যাটের কথা যদি বলি, যে তাদের ডার্ক এবং লাইট কন্ডিশন কিন্তু মেনটেন করতে হয়। কমপ্লিটলি ডার্কও রাখা যাবে না, কমপ্লিটলি লাইটেও রাখা যাবে না। যদি আমরা কমপ্লিট লাইটে রাখি, তার রিপ্রোডাকশন পারফরমেন্স ঠিক থাকবে না। হয়তো দেখা যাবে যে এটা যত অনেক যদি বেশি পারসিস্ট করার কারণে অনেক দিন যদি আমরা এটা কন্ডিশন মেনটেন করি, তখন দেখা যাবে তার টোটাল রিপ্রোডাক্টিভ সিস্টেমটাই অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো যদি বলি যে এনভায়রনমেন্টের একটা ফ্যাক্টর, যে ফটো রিঅ্যাক্টিভেশন বা পাশাপাশি ডার্ক রিঅ্যাক্টিভেশন। যে যখন এনভায়রনমেন্টের ফ্যাক্টরগুলো থাকবে বা কোনো কেমিক্যাল ফ্যাক্টরগুলো থাকবে, তখন ওই যদি ইফেক্টের কারণে যদি এই রিভার্স মিউটেশনটা ঘটে যায়, ঠিক আছে, যেমন এখানে বলতেছে যে মিউটেশন সাপ্রেসর, যে কোনো একটা কেমিক্যালস আমরা ইউজ করলাম যেটা আসলে মিউটেশনটাকে বন্ধ করে দেয় বা সাপ্রেস করে দেয়। কারণ অ্যাডেনিন কিন্তু এটা গুয়ানিন হয়ে যাচ্ছে, এটা ফরওয়ার্ড মিউটেশন হয়ে গেল। কিন্তু যখন আবার কোনো একটা আমি কিছু ইউজ করে গুয়ানিন থেকে অ্যাডেনিন হয়ে গেল, তার মানে আমার নর্মাল কন্ডিশনে চলে আসলো। তো নর্মাল কন্ডিশনটা কেন আসতে পারে? বিভিন্ন ধরনের ফ্যাক্টর থাকতে পারে, সেখানে কেমিক্যালস ফ্যাক্টর থাকতে পারে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকতে পারে, যেটা নর্মালি আসলে হওয়ার কথা না। তখন আমরা বাইরে থেকে কোনো ইনডিউসার দিয়ে আসলে ওইটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি বা মিউটেশনটাকে যদি বন্ধ করতে পারি, মিউটেশনটাকে সাপ্রেস করতে পারি, তখন তাকে আসলে আমরা রিভার্সে বলছি। রিভার্স মিউটেশনের কারণে নর্মাল একটা কন্ডিশনে চলে আসলো। আর এই তিনটা জিনিস মানে রিভার্স মিউটেশন কেন হচ্ছে, তিনটা ফ্যাক্টর আর কি। আচ্ছা, এরপরে জেনেটিক মিউটেশন ইন হিউম্যান, মানে এখানে কিছু আসলে এক্সাম্পল একটু দেওয়ার চেষ্টা করব। এটা একটা কন্ডিশন হলো যে প্রোজেরিয়া, এটার নাম শুনছো তোমরা? না স্যার, না স্যার। ঐশী, আমার কথা শোনা স্যার যাচ্ছে? শোনা যাচ্ছে। স্যার আপনি কি কোনো স্লাইড শো করতেছেন? স্লাইড শো করছি না, কিন্তু কোনো স্লাইড দেখা যাচ্ছে না। না স্যার, কোনো দেখতে স্লাইড পাচ্ছি তো। আমি দেখতে তাই না? দেখা যাচ্ছে না স্যার স্লাইড স্যার। দেখা যাচ্ছে তো। আমরা দেখতে পাচ্ছি না, কয়েকজন দেখতে পাচ্ছি, কয়েকজন দেখতে পাচ্ছি না স্যার। প্রোজেরিয়া দেখা যাচ্ছে তো। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছি না স্যার। প্রোজেরিয়া। কয়েকজন দেখতেছে না কেন বুঝতেছি না। কেউ দেখতেছে না, তোমাদের সেটিং স্যার দেখা যায় না তো স্যার। স্যার আপনি যদি আবার স্ক্রিনটা শেয়ার করতেন তাহলে ভালো হতো। আচ্ছা, দেখেন। এখন দেখা যাচ্ছে বেশি? জি স্যার, এখন দেখা যাচ্ছে। প্রোজেরিয়া। এটা হলো প্রোজেরিয়া। তোমরা পা মুভিটা দেখছো কিনা? জি স্যার। মুভি দেখছো কেউ? ঠিক আছে, এই কন্ডিশনটাকে আসলে আমরা বলি প্রোজেরিয়া। দিস জেনেটিক ডিসঅর্ডার কল্ড ফোর্ড প্রোজেরিয়া অ্যাক্সিলারেটেড এজিং। অ্যাক্সিলারেটেড এজিং মানে যে বয়স 13 আর শুনতে পাচ্ছি না, দেখা যাবে কাটছে। আসলে স্যার, অনেক করে লক্ষ্য করলাম একটা বিষয়, সেটা হচ্ছে যে গল্প করার সময় ঠিক শোনা যায় কিন্তু পড়ার সময় শোনা যায় না। এটা কেমন যেন একটা সেটিংস। জি স্যার, মানে গল্প করার সময় নেটওয়ার্ক ভালো দেয়, পড়ার সময় ভালো দিচ্ছে না, এটা কেমন হলো না? হ্যাঁ, আমি তো একই ফ্রিকোয়েন্সিতেই কথা বলতেছি, সত্যি কথা। কেন হচ্ছে এখন বুঝতেছি না। এটা ভালো বলছো, গল্প যখন করতেছি তখন শোনা যাচ্ছে, কিন্তু যখন পড়তেছি তখন শোনা যাচ্ছে না। স্যার এখন এতক্ষণ শুনতে পেলাম, আবার পড়ানো শুরু করলে স্যার আবার প্রবলেম হয়ে যাবে।
ভালো শোনা যাচ্ছে। আচ্ছা দেখি স্যার আরেকটু চেষ্টা করে এখনো দেখি। শোনা যাচ্ছে না, আটকাচ্ছে অনেক। আচ্ছা স্যার এখন is বোধহয় genetic কন্টিনিউ করা disorder যায়। of আচ্ছা এটাকে আমরা কন্ডিশনটাকে বলতেছি আসলে প্রোজেরিয়া, যেটাকে আসলে বলা হয় অ্যাক্সেলারেটেড এজিং। অ্যাক্সেলারেটেড এজিং মানে তার বয়স হয়তো কম কিন্তু তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার বডি যে স্ট্রাকচার, এটা আসলে অনেক বয়স্ক দেখা যায়। এবং এটা রেট যদি বলি 1/8 মিলিয়ন লাইভ বার্থস, ঠিক আছে? 8 মিলিয়ন লাইভ বার্থস এর ক্ষেত্রে মাত্র একটার ক্ষেত্রে এটা দেখা যায়। যেটা আসলে কোন জায়গায় আসলে সমস্যাটা হচ্ছে, মানে একটা জিনের মিউটেশনের কারণে এটা হচ্ছে। মিউটেশন ইন দ্য LMNA জিন, এ প্রোটিন দ্যাট প্রোভাইডস সাপোর্ট টু দ্য সেল নিউক্লিয়াস। যে এক ধরনের একটা জিন আছে, সেটা হলো LMNA, এখানে এলাবোরেটেড টার্মে করে নি, LMNA, যেটা আসলে নিউক্লিয়াসকে, বডির আসলে যে সেল যে নিউক্লিয়াস আছে সেটাকে সাপোর্ট দেয়। আমি এগুলো ডিটেলস আসলে বেশি বলবো না, কি কারণে আমি হয়তো কিছু নাম এক্সপেক্ট করবো তোমাদের কাছ থেকে, যে হিউম্যানের ক্ষেত্রে কিছু এক্সাম্পল, আর স্পেসিফিক্যালি যে জিনটা মিউটেশন ঘটতেছে ওইটাই। বাকি যে জিনিসগুলো আছে ওগুলো আমি জাস্ট আমার নিজের স্টাডির জন্য আসলে রাখছিলাম। আর একটা যদি বলি, আর এক ধরনের ডিজিজ আছে বা আর এক ধরনের ফেনোটাইপ আছে, সেটা হলো যে উনার ট্যান সিনড্রোম। উনার ট্যান সিনড্রোমটা হলো যে যখন মানুষ আসলে এই যে দুই হাত আছে, এটাও আসলে এক ধরনের জেনেটিক মিউটেশন হিউম্যানের ক্ষেত্রে দেখা যায়। এবং এটা caused by a genetic mutation rendering in turn the transition from quadrupedality to bipedality. একটু কঠিন টার্মটা, কিন্তু স্পেসিফিক কোন জিনের নামটা এখানে থাকার কথা। The frameless the family that works. The genetic nature of this syndrome suggests a backward stage in human evolution, which is most probably caused by the genetic mutation. দেখি এটা না, এখানে ছোট্ট একটা ভিডিও আছে, ওইটা আমি একটু দেখতে চাচ্ছি। About 4 million years ago, our distant ancestors did something amazing. Something that changed them forever. It is the moment for many that we made the leap from ape to man. Imagine then if somewhere very remote there lived human beings who had never made this leap. People who have somehow remained hidden from the wider world. In early 2005, scientists made an extraordinary discovery, a family that shouldn't exist. The find was so unusual, it was decided to keep it secret. I was really fascinated. Here are humans doing things that they're not meant to be doing. But behind closed doors, the family has sparked a fierce debate. Some think they are the key to a breakthrough in human genetics. There is a piece of DNA, and within that piece of DNA, there has to be that mutation that actually causes the condition. Others believe they are striking proof of how we are shaped by the world around us. There's no way that a single genetic mutation by itself can turn the clock back 4 million years. I'm quite certain that there's something else in the background of this astonishing family that holds the key. But all agree that the discovery raises profound questions about what it is to be human. This is hugely important, or could be, from the point of view of telling the evolutionary history of our species. June 2005. Professor Nick Humphrey gets a phone call from a colleague. John. Hi, John. So, how's the draft? It's about an unpublished paper by Turkish scientists. The paper is about a family in a remote part of Turkey that has impaired hand skills. But there's something else about this family
something very odd indeed. This paper was about a family of quadrupeds, human beings who are walking like animals, and yet what the paper was ostensibly about was a rather trivial study in handedness, whether these kids were using their left hand or their right hand to do a pegboard task with. We couldn't believe that anyone would have thought that that was what you'd go for when you have such an astonishingly interesting আচ্ছা, এটা আসলে একটা স্পেসিফিক ফ্যামিলি আছে যে ফ্যামিলিটা একদম রিমোট এলাকায়, সেটা আসলে আইডেন্টিফাই করা যে আসলে জেনেটিক মিউটেশনের কারণে আসলে এই সিমটমটা দেখা দিছে, সেটা হলো যে উনার-ট্যান সিনড্রোম। আচ্ছা, আর একটা যদি হাইপারট্রাইকোসিস, স্যার এটা উনার-ট্যান আসলে জেনেটিক সিনড্রোমটা মিউটেশনের হচ্ছে যে কারণে ঘটে। মানে মানুষ এনিমেলের মতো হাঁটাচলা করবে এরকম। হ্যাঁ, এইটা ঠিক আছে, এটাই আসলে। তারপরে আছে হাইপারট্রাইকোসিস। স্যার এখানে উনার-টান সিনড্রোমের ক্ষেত্রে স্পেসিফিক কোনো জিন নাই নাকি? স্পেসিফিক জিন না, এটা আসলে তারা, আমি ওই পুরো ভিডিওটা দেখে যেটা বুঝছি সেটা আসলে যে কি বলে কন্টিনিউয়াস কোনো ফ্যামিলি একটা ম্যারেজের কারণে তারা যেটা আইডেন্টিফাই করছে, স্পেসিফিক কোনো জিন আসলে আমি এখনো খুঁজে পাইনি ওইটা, ঠিক আছে। আমি যতটুকু স্টাডি করে দেখছি বা ভিডিওটা কন্টেন্টটা দেখছি, ঠিক আছে, স্পেসিফিক কোনো জিনের কারণে তারা বলতেছে না, কিন্তু বলতেছে যে এটা আসলে জেনেটিক মিউটেশনের কারণে তারা ডিফাইন করতেছে, জেনেটিক মিউটেশনের কারণে এটা ঘটতে পারে। সেটা হইতে পারে যে আমরা জানি যে রিলেটিভসদের মধ্যে যখন আসলে ক্রসিং গুলো হয়, সেগুলোর কারণে বিভিন্ন ধরনের ইনব্রিডিং এর কারণে আমরা জানি একটা টার্ম যে ইনব্রিডিং ডিপ্রেশন বা আরো কিছু ধরনের যে টার্ম গুলো আছে, যে ইনব্রিডিং এর কারণে আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লোজ রিলেটিভস এর মধ্যে যখন বিয়ে শাদী গুলো হয় তখন দেখা যাচ্ছে অনেক ধরনের প্রবলেম তৈরি হয়, ঠিক আছে। তো ওইটা একটা তারা এটা আসলে ডিফাইন করছে ওইভাবেই, স্পেসিফিক কোনো জিন আসলে তারা এখনো ডিফাইন করেনি। এটা তারা শুধু আইডেন্টিফাই করছে যে এরকম একটা ফ্যামিলি আছে, যে ফ্যামিলিটার মধ্যে আসলে এরকম যে হিউম্যান তারা কিন্তু আসলে অ্যানিমেলের মতো তারা 4 হাত পা ইউজ করে হাঁটার জন্য বা চলাফেরার জন্য। এরপরে আছে আসলে হাইপারট্রাইকোসিস। এইটা যেমন রিঅ্যারেঞ্জমেন্ট অফ ক্রোমোজোম 8, যে ক্রোমোজোম 8-এ আসলে রিঅ্যারেঞ্জমেন্ট, ওখানে কোনো ধরনের আসলে মডিফিকেশন হয়ে যায়, মডিফিকেশনের কারণে আসলে এই সিমটমটা দেখা যায়। এটাকে আসলে বলা হয় ওয়াটার উলফ সিনড্রোম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা ফ্রিকোয়েন্সি যদি বলি 1 in a billion পিপল, এগুলো খুবই রেয়ার কেসগুলো আমার হঠাৎ করে একদিন আসলে চোখে পড়লো, আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। কারণ মিউটেশন অ্যানিমেলের ক্ষেত্রে অনেক ধরনের এক্সাম্পল আছে, তোমরা ওই এক্সাম্পল গুলো আসলে বেশি হাইলাইট করবা। এটা আমি দিছি যে আমার পার্সোনাল ইন্টারেস্টের কারণে, এবং পাশাপাশি আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি, ওই জন্য আসলে এই স্লাইডটা রেডি করছিলাম আমি। এবং হাইপারট্রাইকোসিস, এটা জাস্ট এক্সেসিভ হেয়ার অন দ্য শোল্ডার, ফেস অ্যান্ড ইয়ার্স। এই যে দেখো, এটা কিন্তু টোটালি একদম কনভেনশনাল নয়, টোটালি আনকনভেনশনাল একটা ফিচার, টোটালি আনকনভেনশনাল ফেনোটাইপ একটা, যেটা দেখা যাচ্ছে যে শোল্ডার হোক বা ফেসে হোক বা ইয়ারে আসলে হেয়ার গ্রো করছে। আচ্ছা, এরপরে আছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশের কেস আছে, যে আবুল বাজানদার, তোমরা পেপার পত্রিকা হয়তো দেখছো অলরেডি, ঠিক আছে। এপিডার্মো ডিসপ্লাসিয়া, স্যার ওটার নাম তো এটাকে একটা কি যেন, স্যার হ্যাঁ সিনড্রোম স্যার রোগটার নাম। এক ধরনের ভাইরাসের, হিউম্যান পেপিলোমা ভাইরাসের ইনফেকশনের কারণে আসলে হয়, ঠিক আছে। এটা আমাদের বাংলাদেশেও একটা কেস অলরেডি মানে পেপার পত্রিকা দেখছো, অপারেশনে মানে পরে ফার্দার কি প্রোগ্রেস হয়েছে আমি জানি না, তবে পত্রিকায় আমারও চোখে পড়ছিল আর কি। আচ্ছা, এরপরে আছে সেভার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, যে ইমিউন সিস্টেমটা আসলে টোটালি ডেফিসিয়েন্ট হয়ে যায়। ইন্ডিভিজুয়ালস আর বর্ন উইদাউট অ্যান ইফেক্টিভ ইমিউন সিস্টেম, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল যখন মনে করো যে নর্মাল যে ইমিউন সিস্টেম থাকে, ওই ইমিউন সিস্টেমটা যখন মনে করো যে ইফেক্টিভ ইমিউন সিস্টেম ছাড়াই যখন একটা বাচ্চা হচ্ছে, তখন তাকে আসলে এই ডিসঅর্ডারটা দেখা দেয়। আচ্ছা, এরপরে এটা একটা ফেনোটাইপ আছে লেস নাইহান সিনড্রোম, সেটা হলো যে নখগুলো যেগুলো আছে সবসময় আসলে ব্লিডিং হচ্ছে, ঠিক আছে। আমরা নর্মালি আমাদের নখটা কিন্তু শক্ত থাকে, ওখানে দেখা যাচ্ছে যে আসলে সবসময় ব্লিডিং হচ্ছে। এগুলো আসলে এক ধরনের মিউটেশনের কারণেই হচ্ছে।
তারপরে দেখো এখানে একটোডাক্টাইলিটা আসলে যে নর্মাল আমরা জানি যে আমাদের হাতে বা পায়ে যদি বলি যে আসলে পাঁচটা করে স্ট্রাকচার আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে, কিন্তু এগুলো আসলে মার্জ হয়ে যায় বা এক্সট্রা একটা দেখা যায়। ঠিক আছে, আমি যখন আমার চোখে একটা পড়ছে এরকম একটা মানে স্ট্রাকচার, তোমাদের কারো চোখে পড়ছে কিনা? একজন কিন্তু বলিউডের একজন অ্যাক্টর ঋত্বিক রোশন, জি স্যার, কেউ জানো কিনা? জি স্যার, দেখছি স্যার। ছয়টা আঙ্গুল। ঋত্বিক রোশনের কিন্তু মানে এক্সটেন্ডেড একটা স্ট্রাকচার আছে। ঠিক আছে, আমার গ্রামেও আসছে একজন। এটা আসলে মিউটেশন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে প্রোটিয়াস সিনড্রোমটা আসলে কিরকম হবে? সেটা ইন এ কন্ডিশন ইন হুইচ বোনস, স্কিনস এন্ড আদার টিস্যুস আর ওভারগ্রোন, যখন বেশি গ্রো করে ফেলবে। ঠিক আছে, মুখের মধ্যে যদি বলি যে এখানে দেখা যাচ্ছে কোনো একটা বোন বা স্কিন বা মাসল যেগুলো আছে ওভার গ্রো করে ফেলে, ওটাকে আমরা বলতেছি আসলে প্রোটিয়াস সিনড্রোম। এগুলো আসলে মিউটেশনের কারণেই ঘটতেছে। এরপরে আছে ট্রাইমিথাইল অ্যামিনুরিয়া বা এটাকে ফিশি অর্ডার বলে। ঠিক আছে, নর্মালি আসলে সুইট অর্ডার বা ঘামের যে গন্ধ আছে, ঘামের গন্ধ তো নর্মালি একটু বিরক্তিকর, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আসলে ফিশি অর্ডার, যে গা থেকে একদম ফিশের মতো, ফিশের যে গন্ধটা আছে বা মাছের যে গন্ধ আছে ওই রকম অর্ডারগুলো চলে আসে। ঠিক আছে, ওইটাকে আমরা বলতেছি আসলে ফিশি অর্ডার। লিটারালি স্মেল লাইক রোটিং ফিশ, রোটিং এগস, মানে গন্ধটা আসলে এরকম একটা কি বলে ফেনোটাইপ শো করে। এর আছে ম্যারফান সিনড্রোমটা হলো কানেকটিভ টিস্যু যে আছে, কানেকটিভ টিস্যুর আসলে সিনড্রোম। এখানে ছোট্ট একটু ডিসপ্লে করি, এটার উপর একটা মুভি হয়ে গেছে অলরেডি। এই মুভিটারে আসলে এটা একটা ক্লিপ। নর্মালি সে দাঁড়াইতে পারে না, বা নর্মাল যে আমরা করি ওইভাবে আসলে সে মানে টোটাল যে তার কানেক্টিভ টিস্যুগুলো আছে টিস্যুগুলো আসলে নর্মালি ফাংশন না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এরকম সিমটমগুলো দেখা যায়। তার হাঁটতে সমস্যা, হয়তো বডি ব্যালেন্স করতে পারে না। মারফান সিনড্রোম এটা যদি বলি 1 in every 10,000 to 20,000 বার্ডস, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক বেশি। এটা হলো কানেক্টিভ টিস্যুর একটা ডিসঅর্ডার। ফাইনালি যদি বলি we are too blessed, we have no such genetic disorder. যাদের এইসব জেনেটিক ডিসঅর্ডার গুলো আছে তাদের সাথে যদি কম্পেয়ার করি আসলে নামগুলো আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন প্লিজ আজকের কন্টেন্টের উপরে, না হলে কারো কোনো কোশ্চেন আছে ঐশী?